আমি তখন স্কুলে পড়তাম। আমার একটা বান্ধবী ছিল, বান্ধবী বলবো না, এক ক্লাসেই পড়তাম। তো খুব সৌন্দর্যের অহংকার ছিল। সব মানুষ যখন তার সৌন্দর্যের প্রশংসা করত তখন সে অনেক খুশি হয়ে যেত। কিন্তু একটা বিষয় নোটিস করতাম, সে কখনো সবার সাথে কথা বলতো না, অন্যরকম অ্যাটিটিউড নিয়ে চলাফেরা করত। বাবারও অনেক টাকা পয়সা ছিল, সেজন্য অনেক মানুষ তার পিছুও লেগেছিল। বিষয়টি এমন না যে সে সবার সাথে কথা বলতো, অহংকারের কারণে অনেক মেয়েকে তুচ্ছ-তাচ্ছিল্য করত। তো আমার এক বন্ধু তাকে খুব পছন্দ করত। শালারা অনেকবার বুঝাইছি, ওইদিকে যাস না, কে শুনে কার কথা। একদিন ক্যাম্পাসে দাঁড়িয়ে আছি, আমার বন্ধু গিয়ে তার সাথে কথা বলছে। ওই শুনো, তোমার সাথে কিছু কথা আছে। মেয়েটি আমার বন্ধুর পাড় থেকে মাথা পর্যন্ত আগে তাকাইলো। তাকে বলছে, কি বলবেন আপনি? তো বলল, কিভাবে যে বলবো বুঝতে পারতেছি না। তো মেয়েটি বলছে, কেন বুঝতে পারবেন না? আপনি বলতে আসছেন, আপনি বুঝছেন না? আজব তো, কোত্থেকে সব আসে মানুষগুলা। কথাটা শুনে বন্ধু নীরব হয়ে গেল। তো তখন আর কোনো কিছু বলার ভাষা নেই, তবুও সাহস নিয়ে বলেই ফেলল, আমি আপনাকে পছন্দ করি। মেয়েটি অহংকারী একটা হাসি দিয়ে বলল, আপনি আমাকে নিজেকে কখনো আয়নায় দেখেছেন? পায়ে চটি আর খোকরানো চুল অগোছালো একটা মানুষ আমার সামনে এসে দাঁড়িয়ে বলছে সে নাকি আমাকে ভালোবাসে। আমি দূর থেকে কথাগুলো একটু টাচ পেয়ে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছি। আমি সেখান থেকে সরিয়ে গেলাম, যাতে বন্ধু বুঝতে না পারে যে আমি বিষয়টি বুঝতে পেরেছি। তখন মাথা নিচু করে সে চলে আসলো। যাওয়ার আগে মেয়েটি বলল, আপনার সাথে আমার লেভেলে যাই, নিজেকে একবার আয়নায় দেখবেন, আপনি কার সামনে দাঁড়িয়ে কি বলার সাহসটা পেয়েছেন। তো আমার বন্ধু চলে এলো সেখান থেকে। আমি গিয়ে খুব মজা করলাম বন্ধুর সাথে, তাকে বুঝতে দিলাম না যে আমি কিছু বুঝেছি। তার মোড় অন করার অনেক চেষ্টা করলাম। আমার বন্ধু মনে মনে জেদ ধরে বসলো, জীবনে আমাকে তো কিছু করতেই হবে, ভেঙে পড়লে কি চলবে? ও কোটিপতির মেয়ে, ওর অনেক টাকা, অহংকারে পা পড়ে না। মধ্যবিত্ত হওয়া কি কোনো অন্যায়? সবই তো সৃষ্টিকর্তার দান। কোনো কোটিপতি পরিবারে তো আমারও জন্ম হতে পারত, তাহলে না থাকতো আমার এলোমেলো চুল, না থাকতো অগোছালো জীবন। আরে অহংকার তো মানুষ সৃষ্টি করে, সৃষ্টিকর্তা তো সবাইকেই সৃষ্টি করেন। আমাদের শেষ পরীক্ষাটাও হয়ে গেল, অনেক দিন কারোর সাথে কোনো যোগাযোগ নেই। হঠাৎ করেই একদিন লোকাল বাসে দেখা। আমি মেয়েটার দিকে তাকিয়ে আছি, মেয়েটি বাসে সিট না পেয়ে দাঁড়িয়ে আছে। আমি বিশ্বাস করতে পারছি না এটাই সেই মেয়ে। আমি মাস্কটি পরলাম যাতে সে লজ্জা না পায়। আমি যখন যে নামতে যাব, মেয়েটি বলে বসলো, কি ইকরামুল না? তো আমি গলার স্বরটা চেঞ্জ করে বললাম, সরি ম্যাম। এটা বলে চলে আসলাম। একদিন বন্ধুর সাথে আড্ডা দিচ্ছি, হঠাৎ করেই বললাম, বন্ধু এখনো কি মনে পড়ে? তো তখন বলছে, সব স্মৃতি কি আর ভোলা যায়? তাই আমি বললাম, খোঁজ নিয়ে দেখেছিস সে এখন কেমন আছে? বলল, নিশ্চয় অনেক ভালো আছে। তো চল না একবার গ্রামে যাই, গিয়ে দেখি। তো খোঁজ নিয়ে জানতে পারলাম, হ্যাঁ তার বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু একটু বয়স্ক কোনো একটা মানুষের সাথে। সেখানে গিয়ে আর তার সাথে দেখা হলো না।
চলে আসলাম। হঠাৎ দুই বন্ধু হাঁটা শেষ করে বাসার দিকে যাচ্ছি। হঠাৎ করে নজর পড়ল একটা মেয়ের উপর। কোলে একটা বাচ্চা, আর একটা বাচ্চার হাত ধরে হাঁটতে হাঁটতে স্ট্যান্ডের দিকে যাচ্ছে। তো আমার বন্ধু থমকে শুধু মেয়েটির দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি দেখিস এত? বললো, জানিস দোস্ত, ওই মানুষটার মধ্যে আমি সেই মানুষটাকে খুঁজে পাচ্ছি। আমি ঘাড়ে হাত দিয়ে বললাম, সেই মানুষটাকে আর খুঁজে পাইলি কই? এটাই তো সেই মানুষ। তা আমার বন্ধু বলল, আমি গিয়ে কথা বলতে চাই। তো বললাম, চল। আমি তার দিকে আগাচ্ছি, সে আমার দিকে তাকিয়ে মাথা নিচু করে দিল। তো আমার বন্ধু মেয়েটিকে জিজ্ঞাসা করলো, এক্সকিউজ মি, কিছু মনে না করলে আপনার নামটা জানতে পারি? আসলে আপনাকে খুব পরিচিত বলে মনে হচ্ছে। তো মেয়েটি করুণ সুরে বলল, জি, আমি মিম। তো তখন আমার বন্ধু বলল, আচ্ছা, নিচে কোনো শুটিং চলছে, কিন্তু আশেপাশে তো কোনো ক্যামেরা দেখছি না, আর আপনার এই অবস্থা কেন? আমি তো ভাবলাম কোনো শুটিং চলছে কিনা। তো মেয়েটি বলল, আপনি কি মজা নিচ্ছেন? আমি বললাম, সরি, আমি বুঝতে পারতেছি না, একটা কোটিপতি বাবার মেয়ে থাকবে দামি গাড়ি নিয়ে, লাক্সারিয়াস একটা পরিবেশ, এলোমেলো চুল, পায়ে চটি পরে, খোলে বাবুকে নিয়ে কোথায় যাচ্ছে এমন করে? তো কথাগুলো শুনে ব্যাগটা হাতে নিয়ে সে রেগে চলে গেল সেখান থেকে। আমি হাসতে লাগলাম, আর বন্ধুকে বললাম, খিরে, কিচ্ছুই তো বুঝলাম না, হলোটা কি? একটু খোঁজ নিয়ে দেখতো বিষয়টা কি হলো। তো পরে খোঁজ নিয়ে জানতে পারলাম, সেই রূপের অহংকারী, সবসময় অ্যাটিটিউড মনোভাব নিয়ে থাকা মেয়েটি আজকে অতি সাধারণ একটা ফ্যামিলির বউ। তার বাবা আর সেই সাম্রাজ্যও আর নেই, কোনো এক ঋণের বোঝা সব শেষ করে দিয়েছে। বাবাও নাকি স্টক করে চলে গিয়েছে, অনেক কষ্টে দিন পার করছে। কথাটা শুনে আমি যেন থমকে গেলাম। নিজেকে খুব ধিক্কার করতে মন চাইল, কেন এই কথাগুলা বলতে গেলাম? কেই বা জানতো সৃষ্টিকর্তা কাকে কখন কোন পরিস্থিতি নিয়ে দাঁড় করায়? সে আমাকে কোনো প্রতিবাদ করলো না। এত রাগী মেয়ে যার সামনে দাঁড়িয়ে কথা বলা যেত না, সে একটা কথাও বলল না। নিজেকে খুব ঘৃণিত মনে হলো। আমি বন্ধুকে বললাম, বন্ধু, আমি দেখা করতে চাই আবার ওর সাথে। খবর পেলাম সে নাকি একটা কোম্পানিতে ছোটোখাটো একটা চাকরি করে। আমি তার অফিসের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি, কখন তার ছুটি হবে। ছুটির পরে খোলে একটা মেয়েকে নিয়ে বাহিরে এসে দেখে আমি দাঁড়িয়ে আছি। আমার দিকে মুখ ঘুরিয়ে চলে যাবে, ঠিক সেই সময় আমি বললাম, মেম, কেমন আছো? বললো, সৃষ্টিকর্তা যেমন দেখেছেন ঠিক তেমনই আছি। আমি আর কথা বাড়াইলাম না, বলতে ইচ্ছা হলো অনেক কথা, শুধু এতটুকুই বললাম, দেখো, যে সৃষ্টিকর্তা নিতে পারে সে সৃষ্টিকর্তা দিতেও পারে। তুমি আবার সুখী হবে, তুমি আবার অনেক হাসি খুশি থাকতে পারবে। হয়তো এটা তোমার পরীক্ষা নিচ্ছে। দেখো, আমি তোমাকে এটা বলবো না যে মেম সেদিনকে সে ব্যবহারটা না করলেও পারতে। আমি তোমাকে এটা বলতে চাই, দেখো, অহংকার মানুষকে কথা থেকে কথাই নিয়ে দাঁড় করায়। যদি তুমি কিছু মনে না করো, আমি কি জানতে পারি
তোমার হাজব্যান্ড কি করেন? সে করুণ গলায় বলল, দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে পড়ে আছে, সবকিছু আমারই করণ লাগে। আমি তাকে বললাম আমি তার সাথে দেখা করতে চাই। আমি গিয়ে তার সাথে দেখা করে আসলাম। আর আমি তাকে একটা রিকোয়েস্ট করলাম, আচ্ছা মিম, ভালোবাসা নয়, বন্ধু হিসেবে যদি একটা অনুরোধ করি রাখবেন? তো বলল, বলতে পারেন। আমি বললাম, দয়া বা অনুদান নয়, বন্ধুত্বের ভালোবাসায় আমি তোমার হাজবেন্ডের চিকিৎসার দায়িত্ব নিতে চাই। আর তোমার হাজবেন্ড সুস্থ হওয়ার পরে আমার কোম্পানিতেই সে দেখাশোনা করবে। আশা করি তুমি একজন সাধারণ হাউস ওয়াইফের দায়িত্ব পালন করতে পারবে বাসায় থেকে। তোমাকেও কোথাও গিয়ে কাজ করতে হবে না, আর সেও ভালো একটা চাকরি পাবে। তবে এটা তুমি গোপন রাখতে হবে, আমি কে আর তুমি বা আমার কি হও, এই তথ্যটা কোনোদিন তাকে জানতে দেওয়া যাবে না। মিম কান্না করছে। সোহানের এমন কথা শুনে থমকে গেছে। আমি বললাম, বন্ধু, তোর কোনো তুলনা নাই রে। সত্যি, অহংকার মানুষকে ধ্বংস করে দেয়, অহংকার মানুষকে পরিবর্তন করে দেয়। তাই তুমিও খোঁজ নিয়ে দেখতে পারো তোমার সেই কোটিপতি বাবার অহংকারী সেই স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির সেই বন্ধুটাকে। আর আপু, তোমাকে বলছি, তুমি হয়তো দামি গাড়ি, লাক্সারিয়াস পরিবেশ নিয়ে স্কুল কলেজ পার করছো। তুমি কি জানো তোমার স্কুলে এমন অনেক বান্ধবী আছে, বাবাকে একটা ড্রেস বানাইতে বলবে সেই সাহসটা অবধি পায় না। তারা মনে করে বাবা যে আমাকে লেখাপড়া করাচ্ছে এটাই তো অনেক, আমার আর কিছু চাওয়ার নেই আমার বাবার কাছে। তুমি কি জানো টিফিনের টাকা বাঁচিয়ে প্রতিদিন যাতায়াত ভাড়া হয় অনেক মেয়ের, আর তুমি দুহাতের টাকা ওড়াও আর নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করো। তুমি খোঁজ নিয়ে দেখতে পাবে কলেজের সব থেকে অসহায় মেয়েটা আজকে স্টাবলিশ অথবা সুন্দর একটা জীবনসঙ্গী পেয়েছে, শুধু সে অহংকার করেনি বলে। আর সব থেকে রূপবান অ্যাটিটিউড রাখা মেয়েটি আজকে অন্যের বাড়িতে অবহেলিত। বিষয়টি এমন না যে জীবনের টাকাই সুখ এনে দিতে পারে। সুখী থাকতে সুন্দর একটা মানসিকতা থাকার প্রয়োজন। সুখী থাকতে সুন্দর একটা মানসিকতার প্রয়োজন। সে মানসিকতাটা সবার থাকে না। কিছু কিছু পরিস্থিতি এমন হয় টাকায়ও সুখ এনে দিতে পারে না, আবার ওই অর্থ সম্পদ নিমিষেই শেষ হয়ে যেতে পারে। সৃষ্টিকর্তার কি এক আজব খেলা, কাল যে বাদশা ছিল আজ সে ফকির, আর কাল যে ফকির ছিল আজ সে বাদশা। এটাই দুনিয়ার নিয়ম। আর রূপ সৌন্দর্য এটা তো অচিরেই শেষ হয়ে যায়। অহংকার করিও না, অহংকার ধ্বংসের দিকে নিয়ে যায়। আশা করি এই গল্পটি এতক্ষণ শুনেছ, তার মানে তোমার মনেও কোনো না কোনো কষ্ট জমা ছিল, একটু হালকা লাগছে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দাও আর বলো, আলহামদুলিল্লাহ, আমি যে সুস্থ আছি এটাই অনেক। আর এরকম মন ভালো কিছু কথা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন। আমি ইকরামুল বিবি আছি আপনাদের সাথে। আপনার জীবন সুখের হোক।